আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব নিষ্ক্রিয় গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন। এটি হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রসায়ন তৃতীয় পত্রের একটা প্রশ্ন। নিষ্ক্রিয় গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? তোমরা দেখতে পাচ্ছ এটি ডিগ্রিতে কতবার আসছে। সো নিষ্ক্রিয় গ্যাসগুলো কারা? আমরা জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। সো এরা হচ্ছে গ্রুপ 18 এর মৌল। ঠিক আছে, এখন নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় হওয়ার দুই রকমভাবে আমি ব্যাখ্যা দিব, দুইটা ধাপে দিব। বেসিক্যালি ব্যাখ্যাগুলো আমি লিখে দিব, ওইভাবে তুমি লিখলে ইনশাল্লাহ পরীক্ষায় ফুল মার্ক পাবা। তুমি এভাবে লিখবা যে পর্যায় সারণীর গ্রুপ 18, পর্যায় সারণীর গ্রুপ 18, গ্রুপ গ্রুপ 18 এর মৌলসমূহকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা এরা কারা। এরা হচ্ছে হিলিয়াম, এই মৌলসমূহের মধ্যে আছে হিলিয়াম, নিয়ন, তারপরে আর্গন, এরপরে ক্রিপ্টন, এরপরে জেনন ও রেডন। ওকে, এদেরকে বলবো আমরা নিষ্ক্রিয় গ্যাস। কারণ এরা হচ্ছে রাসায়নিকভাবে কারোর সাথে আসলে বিক্রিয়া করতে চায় না। আর এটার মূল কারণ হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব। এর মূল কারণ একটা লাইনে যদি লিখতে চাই সেটা হচ্ছে এর মূল কারণ তাদের ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব। এখন আমরা হচ্ছে দুই ধাপে আমরা এক্সপ্লেন করব বেসিক্যালি এদের নিষ্ক্রিয়তার কারণটাকে। সো আমাদের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে যে পূর্ণ বহিস্থ শক্তিস্তর, মানে তাদের যে বহিস্থ শক্তিস্তর থাকে এটা হচ্ছে পরিপূর্ণ থাকে। বহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। ওকে, পূর্ণ বহিস্থ শক্তি স্তর, অর্থাৎ এদের অক্টেট এবং হচ্ছে ডুপ্লেট পূর্ণ থাকে। তো এটা কিভাবে লিখবে এই ব্যাখ্যাগুলার? হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর, এটার নিচে একটা দাগ দিয়ে দিলাম। 1 নম্বর পয়েন্ট, যে কোনো মৌল রাসায়নিক বিক্রিয়ার অংশ নেয় মূলত নিজের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার, গ্রহণ, বর্জন করে একটি স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য। ঠিক আছে, সো এই কথাটা আমি লিখে ফেলি পুরোটা। যে কোনো মৌল কেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? যে কোনো মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় মূলত নিজেদের সর্ববহিস্থ শক্তি স্তরে, মানে যেটাকে আমরা যোজ্যতা স্তর বলি, সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার করে অথবা গ্রহণ করে অথবা হচ্ছে বর্জন করে এই প্রসেসগুলোর মধ্য দিয়ে। ঠিক আছে, সো বর্জন করে নিজেদের একটা স্থিতিশীল অবস্থা সে তৈরি করে, একটি স্থিতিশীল অবস্থা সে অর্জন করে স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য। সো উদাহরণস্বরূপ যদি আমরা হিলিয়ামের কথাই বলি, হিলিয়ামের ক্ষেত্রে তোমার শেষে 2টা ইলেকট্রন থাকে। হিলিয়ামের মোট ইলেকট্রন 2টা এবং সেটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, যেটা তার যোজ্যতা স্তর, সেখানে থাকে। এবং হিলিয়ামের কিন্তু হিলিয়াম যেহেতু একটা নিষ্ক্রিয় মৌল, এর কিন্তু 2টা ইলেকট্রন দ্বারা তার প্রথম শক্তি স্তর পূর্ণ থাকে। প্রথম শক্তি স্তর সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকতে পারে, 2টাই থাকে, অর্থাৎ তার দ্বৈত নিয়ম বা ডুপ্লেট নিয়ম কিন্তু অনুযায়ী তার কিন্তু পরিপূর্ণ আছে। অর্থাৎ ইলেকট্রন আর তার কিন্তু গ্রহণ, শেয়ার, বর্জন করার কোনো সুযোগ নেই। তাহলে সে নিষ্ক্রিয় কেন হবে না, তাই না? তো এতক্ষণ যা বললাম সেটাই লিখছি। দেখো, হিলিয়ামের হচ্ছে একমাত্র শক্তি স্তর, হিলিয়ামের একটাই শক্তি স্তর থাকে, সেখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন কিন্তু থাকতে পারে। এবং হিলিয়ামের ক্ষেত্রে সেটা থাকে 2টা ইলেকট্রন, অর্থাৎ হিলিয়ামের সর্বোচ্চ শক্তি স্তর মানে একটাই শক্তি স্তর এবং সেটা কিন্তু পরিপূর্ণ থাকে ডুপ্লেট নিয়ম বা হচ্ছে দ্বৈত নিয়ম অনুযায়ী। সো হিলিয়ামে বেসিক্যালি কোনো প্রকার ইলেকট্রন দেওয়া, গ্রহণ, বর্জন, শেয়ার এগুলো করার কোনো ইচ্ছা কিন্তু থাকে না। সো এই জন্য হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় আচরণ করে। তো আমি আমার মতো করে সুন্দর করে একটু গুছিয়ে লিখছি, তুমি তোমার মতো করে এটা গুছিয়ে লিখবা, তাহলেই হবে। ঠিক আছে, মুখস্থ করার কিছু নাই, জাস্ট
গুছিয়ে সুন্দর করে লিখবা। এরপরে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস যেমন নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন ইত্যাদি ইত্যাদি বা এটসেট্রা বা বাংলা ইত্যাদি লিখবা। এদের সর্বোচ্চ এদের যে সর্বোচ্চ শক্তি স্তর, এদের সর্বোচ্চ না বলে এটা লিখবা যে সর্ববহিস্থ শক্তি স্তর, সেখানে 8টা ইলেকট্রন থাকতে পারে। সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ তাদের অক্টেট সম্পূর্ণ থাকে। অক্টেট সম্পূর্ণ থাকে বা পূর্ণ থাকে। তো দেখো, এই অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের এদের যে 8টা ইলেকট্রনের মধ্যে 8টাই পূর্ণ থাকে, তার মানে সে তো ইলেকট্রনের শেয়ার, গ্রহণ, বর্জন এগুলো করবে না। তুমি চাইলে সেই কথাগুলো লিখে নিতে পারো, সেই জন্যই তারা কিন্তু মূলত নিষ্ক্রিয়। সো এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট, যে তাদের যেহেতু টোটাল যতগুলো ইলেকট্রন থাকা দরকার সেটাতে তো কানায় কানায় পূর্ণই থাকে, সো কেন সে নিষ্ক্রিয় আচরণ করবে না। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে শক্তির একটা বাধা। সেই শক্তির পয়েন্ট থেকে আমরা এটা এক্সপ্লেন করবো এখন। তাহলে প্রথম পয়েন্টটা গেল, এবং 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে শক্তির পয়েন্ট। তো শক্তির বাধার ব্যাপারটা হচ্ছে এমন, আমরা আয়নীকরণ শক্তি জানি যে একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনকে, লেটসে একটা পরমাণু, সেটা থেকে সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন, সেটাকে যদি আমরা বের করতে চাই, তাকে যদি অসীম দূরত্বে নিয়ে যেতে চাই এই ইলেকট্রনটাকে, তাহলে আমাকে 1 মোল পরিমাণ সাবস্টেন্সের জন্য, ধরো 1 মোল সোডিয়াম থেকে যদি আমি 1 মোল পরিমাণ ইলেকট্রনকে বের করে 1 মোল সোডিয়াম প্লাস আয়ন তৈরি করতে চাই, তাহলে যে পরিমাণ শক্তি আমার হচ্ছে নির্গত হবে বা প্রয়োজন, সেটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। সো নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি থাকে। তার মানে ইলেকট্রনকে তুমি যদি নির্গত করতে চাও, তোমাকে অনেক 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 বেশি পরিমাণ শক্তি দিতে হবে। এত পরিমাণ শক্তি আসলে এই যে সাধারণত যেটা ঘটে না, এই ধরনের শক্তির আদান প্রদান, এই জন্য কিন্তু নিষ্ক্রিয় গ্যাসরা মূলত নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে? সো এই কথাটা তুমি লিখতে পারো যে উচ্চ আয়নীকরণ শক্তির কারণে নিষ্ক্রিয় গ্যাসদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের আয়নীকরণ শক্তি অনেক বেশি, এই জন্য তারা হচ্ছে সাধারণত নিষ্ক্রিয় থাকে। তাহলে লেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থিত হওয়ায় নাম্বার 1, তাদের উচ্চ আয়নীকরণ শক্তি থাকে। আয়নীকরণ বানানটা মনে হয় আমি ভুল লিখছি, উচ্চ আয়নীকরণ শক্তি অর্থাৎ হাই আয়োনাইজেশন এনার্জি। এদের বহিস্থ স্তর থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিতে প্রচুর শক্তির প্রয়োজন। আসলে এই কথাটা কিন্তু আসলে একটি ইলেকট্রন হবে না। বাস্তবতা হচ্ছে যে 1 মোল পরিমাণ সাবস্টেন্স থেকে যদি 1 মোল পরিমাণ ইলেকট্রন নিয়ে যাও, সেক্ষেত্রে 1 মোল পরিমাণ আয়ন তৈরি করতে যে পরিমাণ তোমার শক্তির প্রয়োজন, সেটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। তো যাই হোক, তাই এরা সহজে ইলেকট্রন বর্জন করে না। খুব স্বাভাবিকভাবে, যেহেতু অনেক শক্তি দরকার, তারা কিন্তু খুব সহজে ইলেকট্রন বর্জন করতে পারে না। ঠিক আছে? বর্জন করে না। সো এটা একটা কারণ তাদের নিষ্ক্রিয় হওয়ার, এটা এক ধরনের কারণ। ঠিক আছে? এটাকে তুমি আসলে লিখতে পারো ডেফিনেটলি। তো এদের ইলেকট্রন, এখন তুমি বুঝলাম যে ইলেকট্রনকে তারা বর্জন করতে পারে না এই কারণে, কিন্তু ইলেকট্রন কি তাহলে যুক্ত হতে পারে? এই 8 জনের ভিতরে কি কোনোভাবে ইলেকট্রন একজন যুক্ত হতে পারে? ইলেকট্রন যুক্ত হওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি। কিন্তু আমরা দেখতে পাই যে এদের হয় ইলেকট্রন আসক্তি শূন্য, মানে ইলেকট্রন আসক্তিই থাকে না, অথবা ইলেকট্রন আসক্তি হচ্ছে ধনাত্মক। ঠিক আছে? ধনাত্মক ইলেকট্রন আসক্তি থাকে, ইলেকট্রন অ্যাফিনিটি, পজিটিভ ইলেকট্রন অ্যাফিনিটি থাকে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণও ওরকম থাকে না, মানে তাদের কাছে এতটাই ইলেকট্রন থাকে কানায় কানায় পূর্ণ, আসলে জায়গা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। ঠিক আছে? সো তুমি এখানে লিখবা যে এদের সর্ববহিস্থ স্তরে অতিরিক্ত ইলেকট্রন
করার মতো খালি জায়গা থাকে না, তাই এরা সহজে ইলেকট্রন গ্রহণও করে না। তাই এরা সহজে ইলেকট্রন গ্রহণ করে না। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে না। তাহলে বুঝলাম ইলেকট্রন কেন বর্জন করে না, বিকজ আয়নাইজেশন এনার্জি এত বেশি সেটা করতে পারে না, আর তার ইলেকট্রনের প্রতি আকর্ষণও নাই। ঠিক আছে, সো এইভাবে বলতে পারো। তাহলে যদি তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো যে এই কারণগুলো তুমি লিখতে পারলে ইনশাল্লাহ ফুল মার্ক অবশ্যই পাবা। ঠিক আছে, সো পরমাণুগুলোর লক্ষ্যই থাকে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। যেহেতু নিষ্ক্রিয় গ্যাসই সেই কাঙ্ক্ষিত ইলেকট্রন বিন্যাস জন্মগতভাবেই, তাই এদের স্বভাবতই এদের ইলেকট্রন বর্জন, গ্রহণ বা শেয়ার করার কোনো তাগিদ থাকে না। এই জন্য এরা সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং এক পরমাণুক বা মনোঅ্যাটমিক গ্যাস হিসেবে অবস্থান করে। সো ঠিক আছে, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।